আমেরিকা ইসরায়েল গত 40 বছর ধরে যে ফাঁদ পেতেছিল, ইরান কি উল্টো তাদেরকেই সেই ফাঁদে বন্দী করে ফেলেছে? পশ্চিমা বিশ্ব যখন ইরানে পারমাণবিক বোমার ভয়ে কাঁপছিল, তখন পর্দার আড়ালে তেহরান নিঃশব্দে তৈরি করে ফেলেছে এমন এক অদৃশ্য মিসাইল সাম্রাজ্য, যা আজ পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিয়েছে। পোশাকের স্বাধীনতা বনাম তথাকথিত আধুনিকতার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা কি? যেখানে শাহের আমলে দেশের বেশিরভাগ নারী ছিল নিরক্ষর, আজ সেই মোল্লাদের যুগে কিভাবে ইরানের নারীরা বিজ্ঞান আর প্রযুক্তিতে বিশ্বকে শাসন করছে। আমেরিকার শত শত নিষেধাজ্ঞা কিভাবে ইরানের জন্য পঙ্গুত্বের বদলে হয়ে উঠল এক ভয়ঙ্কর আত্মনির্ভরশীলতার অস্ত্র। অথচ এই যখন একটি পরাশক্তি বুদ্ধিভিত্তিক লড়াইয়ের রূপরেখা, ঠিক তখনই আমাদের দেশের ছাত্র রাজনীতির শীর্ষ নেতারা জনসভায় দাঁড়িয়ে সস্তা হাততালি পাওয়ার জন্য কি বলছেন জানেন? বলছেন পাহাড় থেকে ইউরেনিয়াম এনে দেশেই নাকি পারমাণবিক বোমা বানিয়ে ফেলা হবে। এই চরম মূর্খতা আর বিজ্ঞানের দেউলিয়াত্ব কি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না তো? রাজনীতির যুদ্ধ আর বিজ্ঞান কোনোটি সস্তা আবেগ বা ফাঁকা বলি দিয়ে চলে না। আজ উন্মোচিত হবে ইরানের সে শীতল মাথার খেলা এবং আমাদের চারপাশের কিছু সস্তা স্লোগানের ভেতরে নগ্ন সত্য। সংখ্যার নিঘাত সত্য কখনো মিথ্যা বলে না। পুরো খেলাটি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পারমাণবিক শক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের জন্য 3 থেকে 5% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন। এটা হচ্ছে টোটাল সায়েন্সের একদম সিম্পল কথা। ইরান দীর্ঘদিন 3.69 সমৃদ্ধকরণ বজায় রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সার্বক্ষণিক নজরদারিতে কাজ করছিল। কিন্তু ভূ রাজনৈতিক আধিপত্য টিকিয়ে রাখার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের আমলে পরমাণু চুক্তি বাতিল করে। এটা হচ্ছে ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় আসে তখন 2018 সাল, এবং একের পর এক কঠোর নিষেধাজ্ঞা স্যাংশন জারি করে। এরপর পানি আরো ঘোলা করতে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করা শুরু হয়। এটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ এবং ইসরায়েলের গোয়েন্দা বিভাগ মুখ্য ভূমিকা পালন করে। এই প্রবল চাপের মুখে ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় তাদের সমৃদ্ধকরণের মাত্রা প্রথমে 20% এবং পরবর্তীতে 60% নিয়ে যায়। পারমাণবিক পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করাটাই সবচেয়ে জটিল আর দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। 60 থেকে 90% যা বোমা তৈরির জন্য প্রয়োজন হয়, পৌঁছানোর ধাপটি অত্যন্ত সহজ আর দ্রুত গতির। মানে চুটকি বাজালেই ওখানে হয়ে যায়। মানে এটা আমি আপনাকে বোঝানোর জন্য এই কথাটা বললাম। বর্তমানে ইরানের হাতে প্রায় 400 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে তারা চাইলে দ্রুততম সময়ে পারমাণবিক অস্ত্র বেশ কয়েকটা তৈরি করতে সক্ষম। কিন্তু মজার বিষয় হলো, ইরান এখনো সেই চূড়ান্ত বোমার দিকে যায়নি। এটা বলছে গেছে কি গেছে না, উই আর নট শিওর, বাট তারা বলছে আমরা যাইনি। এর কারণ হিসাবে ধর্মীয় মানবিক দায়বদ্ধতা তো রয়েছে, কারণ সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম খোমেনি পারমাণবিক বোমার ব্যবহারকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে নিষিদ্ধ করেছিলেন। তবে এর পেছনে রয়েছে এক সূক্ষ্ম সামরিক কৌশলও, যা কারো চোখে পড়েনি। গত 40 বছর ধরে ইরান এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে সামনে রেখে মূলত ইসরায়েল ও আমেরিকার সম্পূর্ণ মনোযোগ এবং গোয়েন্দা নজরদারিকে এক জায়গায় আটকে রেখেছিল। এটাই হচ্ছে তাদের খেলা। তাদেরকে বলছিল আমাদের কাছে আছে, আমরা বানাতে পারি, এই জন্য টোটাল ফোকাসটা ওই পারমাণবিকের দিকেই ছিল। আর পর্দার আড়ালে তারা নিঃশব্দে গড়ে তুলেছে ড্রোন, হাইপারসনিক, ব্যালিস্টিক মিসাইলের বিশাল সাম্রাজ্য। যখন পশ্চিমা বিশ্ব বুঝতে পারলো ইরানের আসল শক্তি কোথায়, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ইরানের সমাজ ব্যবস্থা নিয়ে কথা উঠলে তথাকথিত আধুনিক বা পশ্চিমা ঘরানার বিশ্লেষকরা 1979 সালের আগের শাহের আমলের মিনি স্কার্ট পরা নারীদের ছবি দেখিয়ে আফসোস করেন। কিন্তু পোশাকের স্বাধীনতা আর নারীর প্রকৃত ক্ষমতায়ন কি এক বিষয়? আপনাকেই বললাম, আপনারা একটু বলে আমাকে কমেন্টে জানান তো। ইউরোপে আজ যখন মুসলিম নারীদের স্কার্ফ বা হিজাব পরার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, তখন প্রগতিশীলতার সংজ্ঞা নীরব থাকে। প্রকৃত সত্য লুকিয়ে আছে পরিসংখ্যানের পাতায়। শাহের আমলে ইরানি নারীদের শিক্ষার হার ছিল মাত্র 31%। আপনি ঠিকই শুনেছেন, মাত্র 31%। অর্থাৎ দেশের 60% বেশি নারী সম্পূর্ণ
নিরক্ষর ছিলেন, অজ্ঞ ছিলেন, অশিক্ষিত ছিলেন। আর 1979 সালের ইসলামী বিপ্লবের পর তথাকথিত মোল্লাদের যুগে, এটা পশ্চিমারা বলে, ইরানের নারীদের সাক্ষরতার হার আজ বিস্ময়করভাবে বৃদ্ধি পেয়ে 97% উন্নীত হয়েছে। ভাবা যায়? আজ উচ্চশিক্ষার ক্ষেত্রে ইরানের নারীরা পুরুষদের চেয়েও এগিয়ে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর প্রায় 63% নারী। ইরান সম্ভবত বিশ্বের অন্যতম প্রধান দেশ যার বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা এবং শিক্ষা খাতের সিংহভাগ চালিকা শক্তি হচ্ছে নারীর হাতে। একটি দেশের বুদ্ধিভিত্তিক সার্বভৌমত্ব কতটা শক্তিশালী তা বোঝা যায় তার বৈজ্ঞানিক প্রকাশনা ও গবেষণার মান দেখে। 90-এর দশকের শেষের দিকে ইরানের বৈজ্ঞানিক প্রকাশনা ছিল বছরে মাত্র 61টির মতো, মানে 1000। 2018 সালে তা 50,000 এসে পৌঁছায় 50,000। ক্যান ইউ ইমেজিন? সাম্প্রতিক বছরগুলোতে এটি আরো অভাবনীয় উচ্চতায় গেছে। স্কোপের সূচক অনুযায়ী ইরানে 2020 সালে 71,000 এবং 2024 সালে 75,000-এরও বেশি আন্তর্জাতিক মানের গবেষণাপত্র প্রকাশ করেছে, যেটাকে আমরা থিসিস বলি, যা বৈশ্বিক উৎপাদনের দেশটির অংশকে 2.6% উন্নতি করেছে। ইরান আজ বৈজ্ঞানিকভাবে বিশ্বের 17তম এবং মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এই গবেষণার 40%-এর বেশি এসেছে প্রকৌশল ও ভৌত বিজ্ঞান থেকে। সব জায়গায় বিজ্ঞানের খেলা। বিশেষ করে ন্যানো প্রযুক্তিতে ইরানের অগ্রগতি রূপকথার মতো। এই খাতে ইরান বিশ্বের শীর্ষ 4র্থ থেকে 6ষ্ঠ স্থানের মধ্যে অবস্থান করছে। প্রতি বছর তারা 10,000-এর বেশি ন্যানো সম্পর্কিত উচ্চমানের গবেষণাপত্র প্রকাশ করে। ইরানের মোট বৈজ্ঞানিক উৎপাদনের 20%ই ন্যানো প্রযুক্তি বিষয়ক, যা অনেক উন্নত পশ্চিমা অর্থনীতিকেও পেছনে ফেলে দিয়েছে। স্ট্যানফোর্ড এলসেভিয়ারের 2024 মানে 2024 সালে প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ 2% বিজ্ঞানীর তালিকায় ইরানের 2,772 জন গবেষক স্থান পেয়েছেন। একটি দেশ যাকে বছরের পর বছর ধরে এম্বার্গো দিয়ে রাখা হয়েছে, সেই দেশের আজ এই অবস্থা। একই সাথে ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইটেস সেন্টারের বিশ্লেষণে দেখা গেছে 2025-26 সাল নাগাদ বিশ্বের শীর্ষ 1% সর্বাধিক উদ্বৃত্ত গবেষকদের মধ্যে 1,000-এরও বেশি ইরানি বিজ্ঞানী থাকছেন। এগুলো কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দেশীয় প্রতিভাকে কাজে লাগানোর দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় নীতির ফল। পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানকে পঙ্গু করার বদলে উল্টো স্বাবলম্বী হতে বাধ্য করেছে। এই নিষেধাজ্ঞার কারণে তারা নিজস্ব প্রযুক্তিতে জ্বালানি চক্র, উন্নত সেন্ট্রিফিউজ এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় আইসোটোপ তৈরি করতে পেরেছে, যা পিয়ার রিভিউড আন্তর্জাতিক জার্নালগুলোতে স্বীকৃত। ঠিক এই কারণে ইসরায়েল ও আমেরিকা ইরানের সামরিক ঘাঁটির পাশাপাশি তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও ভয় পায়। সাম্প্রতিক সংঘাতগুলোর দিকে তাকালে আপনি দেখবেন ইরানের অন্তত 30টি বিশ্ববিদ্যালয় ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে হামলার লক্ষ্যবস্তু হয়েছে। শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি কিংবা শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানগুলোর উপর আঘাত হানার মূল উদ্দেশ্যই ছিল ইরানের এই বুদ্ধিভিত্তিক মেরুদণ্ডকে ভেঙে দেওয়া। কিন্তু প্রতিটি নিষেধাজ্ঞার জবাবে ইরানি গবেষকরা আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। বন্ধুরা, একটা কথা বলি, যুদ্ধটা যখন চলছিল, 40 দিনের যুদ্ধ, একটা ছবি প্রচণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেখানে দেখাচ্ছিল একটা বিশ্ববিদ্যালয়, ধ্বংসস্তূপ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা টেবিল রাখা, টেবিলের উপর একটা ল্যাপটপ, পিছনে 2জন স্যার বসে আছে, টিচার, তারা অনলাইনে ক্লাস নিচ্ছে। তার যুদ্ধের মধ্যেও তারা শিক্ষাকে ছাড়েনি। ইরানের এই সূক্ষ্ম বুদ্ধিমত্তা আর দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক পরিকল্পনার বিপরীতে যখন আমরা আমাদের নিজস্ব রাজনৈতিক প্রেক্ষাপট দেখি, তখন চরম হতাশ গ্রাস করে। আমাদের দেশে সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র রাজনীতির তথাকথিত শীর্ষ নেতারা যখন জনসভায় দাঁড়িয়ে ঘোষণা দেন পাহাড় থেকে ইউরেনিয়াম এনে এই দেশেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলা হয়, তখন আমার মতো আপনারাও নিশ্চয়ই হাসছেন এটা শুনে। তখন তাদের চরম মূর্খতার দেউলত্ব উন্মোচিত হয়। প্রকৃতির স্বাভাবিক নিয়মে আক্ষরিক বা প্রাকৃতিক পরিবেশে ইউরেনিয়ামের পরিমাণ থাকে মাত্র 0.7%। একে খনি থেকে উত্তোলন করে প্রক্রিয়াজাত করা এবং সমৃদ্ধ করা কতটা জটিল, ব্যয়বহুল এবং প্রযুক্তি নির্ভর কাজ তা বোঝার মতো ন্যূনতম জ্ঞানও এই সস্তা স্লোগানধারী নেতাদের নেই।
বাংলাদেশের পাহাড়ে যে সামান্য ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে তা বাণিজ্যিকভাবে উত্তোলন করা কখনোই লাভজনক নয়। একটি দেশের রাজনৈতিক ও শিক্ষা ব্যবস্থা কতটা দেউলিয়া হলে এমন জঞ্জাল ও অজ্ঞ ব্যক্তিরা নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় তা সত্যি ভাববার বিষয়। রাজনীতি, যুদ্ধ এবং বিজ্ঞান কখনো সস্তা আবেগ বা ফাঁকা বলি দিয়ে চলে না। ইরান প্রমাণ করেছে চরম বৈরী পরিবেশেও যদি ঠান্ডা মাথায় সুদূরপ্রসারী কৌশল অবলম্বন করা যায় এবং দেশের নারী সমাজ ও বিজ্ঞানকে প্রকৃত অর্থে মূল শক্তি বানানো যায়, তবে বিশ্বের যে কোনো পরাশক্তিকে টেবিলে বসতে বাধ্য করা সম্ভব। আলোচনার টেবিলে সংখ্যার নিঘাত সত্য কখনো মিথ্যা বলে না, আর যে জাতি বুদ্ধিভিত্তিক সার্বভৌমত্ব অর্জন করে তাকে কোনো নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে রাখা যায় না। বন্ধুরা, খবর সংযোগের এই অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।